হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি এসকিউএল থেকে 2 নম্বর ক্লাস। আর এই এসকিউএল কিন্তু পুরোপুরি নিউ সিলেবাসে, যেটা কিন্তু তোমাদের সেমিস্টার ভিত্তিক যে ক্লাসগুলো আছে, মানে সিস্টেমটা যে চালু হয়েছে নতুন সিলেবাসে, সেটারই কিন্তু এসকিউএলের ক্লাস। তো আমাদের কিন্তু আগেও একটা এসকিউএলের ক্লাস দেওয়া আছে, যেটা তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে, বা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সও দেওয়া আছে ওল্ড সিলেবাসে এসকিউএল ক্লাস। তোমরা এটাকেও ফলো করতে পারো মানে আগাম প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, তো এসকিউএল নিয়ে আজকে বেশি কিছু বলবো না, কারণ আমাদের কিন্তু আগের ক্লাসে সম্পূর্ণ এসকিউএলের মানে বেসিক পার্টটা দিয়ে দেওয়া হয়ে গেছে, যেখানে কিন্তু আমরা দেখে নিচ্ছিলাম এসকিউএল থেকে কী দেখেছিলাম একবার আমরা রিওয়াইন্ড করে নিই। আমরা দেখেছিলাম হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এবং ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের বিভিন্ন কমান্ডগুলোর নাম। আর লাস্ট শেষ করেছিলাম ডেটা টাইপগুলো কী কী আছে এক্সকিউএলের মধ্যে, ক্যারেক্টার, ভারক্যার, ইন্ট, ফ্লোট, ডেট, মানে এগুলোর কাজ কী এবং এইগুলো কীভাবে কখন ইউজ করা হয়। ঠিক আছে, তো একবার আমরা বইটা দেখে নিই। এসকিউএলে আমরা এসকিউএল কি, এসকিউএল কোন কোন ভার্সনগুলো আছে। তো আমাদের সিলেবাসে মাই এসকিউএলটা আছে। ঠিক আছে, তো এসকিউএল কীভাবে চালু করতে হয় এটা আমরা দেখে নিয়েছিলাম। তো প্র্যাকটিক্যাল দেখে নিই, একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছে না এখন। ও আর দেখেছিলাম রিলেশনাল ডেটাবেস কি, রিলেশনাল ডেটাবেসের মধ্যে রেকর্ড, টেবিল, কোয়ারি, এটা আমরা একটা টেবিলে উদাহরণ দিয়ে দেখে নিয়েছিলাম। ফিল্ড বলতে কী বুঝি, রেকর্ড বলতে কী বুঝি। আর দেখেছিলাম ডিডিএল এর বিভিন্ন কমান্ডগুলোর নাম ও কাজ। তারপর দেখেছিলাম আমরা হচ্ছে কি ডিএমএল মানে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে কতগুলো কমান্ড আছে তাদের নাম ও কাজ দেখেছিলাম আমরা। লাস্ট করেছিলাম এসকিউএল ডেটা টাইপ। ডেটা টাইপের মধ্যে 3 ধরনের ডেটা টাইপ থাকে আমাদের, ক্যারেক্টার ভিত্তিক, নাম্বার ভিত্তিক আর ডেট অ্যান্ড টাইম ভিত্তিক। এদের মধ্যে যে নামগুলো ছিল ক্যারেক্টার, ভারক্যার, ইন্ট, ফ্লোট, আমরা এটুকু কিন্তু খুব সুন্দরভাবে দেখে নিয়েছিলাম। তো একবার আগের নামগুলো বললাম যাতে তোমাদের মনে পড়ে যায় যে আমরা কী কী শিখেছি। আর তোমরা কিন্তু একটা কাজ করতে পারো, যেটা কিন্তু অনেকেই করে, আমাদের অনেকেই করে, কি করতে পারে, এই যে আমি যে নামগুলো বললাম, তো আমরা কিন্তু বিগত ক্লাসে কী কী কভার করেছিলাম, আমরা কভার করেছিলাম হচ্ছে এসকিউএল এর হিস্ট্রি, এবং খাতায় পড়ে নিতে পারো, এসকিউএল হিস্ট্রি পড়েছি, এসকিউএল এর রিলেশন ডেটাবেস মানে ডেটাবেসে রেকর্ড, টেবিল, ফিল্ড এগুলো শিখেছি। তারপর শিখেছি ডিডিএল, ডিএমএল এর বিভিন্ন কমান্ডগুলোর নাম ও কাজ। তারপর শিখেছি এসকিউএল এর ডেটা টাইপগুলোর নাম ও কাজ। তো এতে করে কী হবে, তোমরা কিন্তু খুব সহজেই তোমাদের মনে পড়ে যাবে আমরা কী কী পড়েছি। অনেকে বলছো না স্যার সামনে পরীক্ষা, কিছু মুখস্থ হচ্ছে না, তোমার কিন্তু এই একটা নিয়ম করতে পারো। তুমি আজকে সারাদিন যা যা পড়লে তার জাস্ট একটা পয়েন্টগুলো খাতায় খাতায় মানে পয়েন্টগুলো নোট করে রাখো, এগুলো আমার পড়া হয়ে গেছে। দেখবে এতে কিন্তু অনেকটা উপকার হয়। যে আমি যেমন দেখেই বলতে পারবো হ্যাঁ আমার কিন্তু এটা হয়ে গেছে, এটা আমি নাম দেখলেই ওর সম্বন্ধে একটা আইডিয়া চলে আসে। ঠিক আছে, জাস্ট এটুকু বলার ছিল। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করবো হচ্ছে আমাদের পরের পার্ট থেকে। আমরা যে সিলেবাস দেখি, আজকে আমাদের শুরু হবে কনস্ট্রেন্ট থেকে। ঠিক আছে, দেখা যাক কতদূর করাতে পারি। আচ্ছা, আজকের ক্লাসটা কিন্তু আমরা সেই গুহপাল স্যারের বই থেকে করব। অনেক ধন্যবাদ স্যার চিন্ময় গুহ এবং আশুতোষ পাল স্যারকে নিউ লাইট প্রকাশনীর মাধ্যমে এই বইটা প্রকাশ করার জন্য। আর তো সিলেবাস তো আমরা দেখে নিয়েছি। তো আমাদের কিন্তু 6 নম্বর অধ্যায় চলছে। এটা প্লে লিস্ট এখনো বানানো হয়নি, আমি বানিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো সিলেবাস আমরা দেখে নিলাম, সিলেবাস থেকে আমরা কনস্ট্রেন্ট থেকে শুরু করবো। আচ্ছা, আরেকটা ব্যাপার, তো তোমাদের বলছিলাম যে আমি তোমাদের কী করে এসকিউএল মাই এসকিউএল ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, ওগুলো আমি শিখিয়ে দেবো। কিন্তু এই মুহূর্তে আমার মনে হলো যে সেটা কোনো দরকার নেই। আপাতত আমাদের কিন্তু সিলেবাসটা মানে এসকিউএলটাকে শেষ করতে হবে, প্র্যাকটিক্যালটা খুব একটা এখন দরকার নেই। তো আমি যেভাবে তোমাদেরকে পড়াবো বা বোঝানোর চেষ্টা করবো, তোমাদের কিন্তু তোমরা এখান থেকেই বুঝতে পারবে। ঠিক আছে, আর যখন প্র্যাকটিক্যাল এক্সামে হবে বা প্র্যাকটিক্যালের দরকার পড়বে, আমি অবশ্যই প্র্যাকটিক্যালটা দেখিয়ে দেবো। তো আপাতত আমি সিলেবাসটাকে শেষ করিনি। ঠিক আছে, আর তোমরা তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবে, যে প্র্যাকটিক্যাল দেখে করালে বেশি ভালো হবে না এইভাবে করালে ভালো হবে। ঠিক আছে, আর ভিডিওটা সম্পূর্ণ দেখো, অনেক কাজে আসবে। তো এখান থেকে প্রথম প্রশ্ন কি আসবে, এসকিউএল এ কনস্ট্যান্টস বলতে কী বোঝায়। আচ্ছা, কনস্ট্যান্ট মানে কিন্তু নিয়ম বা সীমাবদ্ধতা। আমরা কিন্তু ডিবিএমএস এ কনস্ট্যান্ট আগে পড়েছি এবং জেনেছি কনস্ট্যান্ট মানে কি। তো আজকে দেখবো এসকিউএল এ কনস্ট্যান্ট কি। এসকিউএল একটি ডেটাবেস টেবিলের একটি কলামে আমরা কিছু নিয়ম প্রয়োগ করতে পারি, যাকে বলা হয় কনস্ট্যান্ট। তবে কনস্ট্যান্ট মানে হচ্ছে আমি এসকিউএল ডেটাবেসের কলামে যে নিয়মগুলো আমি প্রয়োগ করব তাকে বলা হবে কনস্ট্যান্টস বা সীমাবদ্ধতা। এই নিয়মগুলি নিশ্চিত করে যে ডেটা বৈধ, সামঞ্জস্যপূর্ণ, ডেটাবেসের প্রয়োজনীয়তা মেনে চলে এবং অবৈধ ডেটা এন্ট্রি প্রতিরোধ করে, যা ডেটাবেসের সামগ্রিক মান বজায় রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তা আমি যদি একটা ডেটাবেসের মধ্যে কিছু নিয়ম প্রয়োগ করি তাতে কী হবে,
আমার ডেটাগুলো ঠিকঠাকভাবে থাকবে, ডেটাগুলো মান বা ডেটাগুলোর ভ্যালু একটা মানে নির্দিষ্টভাবে বজায় থাকবে, যাতে হচ্ছে ডেটাবেসটাকে সুরক্ষিতভাবে থাকতে পারে। তো উদাহরণস্বরূপ বলা যায় কি, কোনো কলামের নট নাল কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ কলামটি নাল মান, অর্থাৎ কলামের মান কখনোই শূন্য হবে না, সংরক্ষণ করতে পারবে না। এর মানে হচ্ছে আমি একটা দেখবে, তোমার দেখবে যখন তোমার কোনো অনলাইন ফর্ম ফিল আপ করো, এমন অনেক সময় হয়েছে যে এই কলামে এই পার্টটা তোমাকে ফিল আপ করতেই হবে, মানে ফাঁকা রাখা যাবে না, কিছু না দিলেও তোমাকে শূন্য দিতে হবে। তো এইটা মানে ওখানে কিন্তু একটা নিয়ম দেওয়া আছে যে এই ফিল্ডটাকে তোমাকে ফিল আপ করতেই হবে, এটা কিন্তু ফাঁকা রাখা যাবে না, এটাই হচ্ছে কনস্ট্যান্টস। তো আমরা একবার নোটসটা দেখে নিই, নোটসে কী লিখিয়েছি, বই থেকেই লিখিয়েছি, বেশি কিছু লেখায়নি। এবার বের করে নিই কনস্ট্যান্টসটা আমি, এই কনস্ট্যান্টস চলে এসছে। এসকিউএলে কনস্ট্যান্ট বলতে কী বোঝো, একটু বড় করে নিই সুবিধা হবে। কনস্ট্যান্টস কি, তো কী লেখানো আছে, এসকিউএল কনস্ট্যান্টস কি, এসকিউএলে একটি ডেটাবেস টেবিলের একটি কলামে আমরা কিছু নিয়ম প্রয়োগ করতে পারি, যেগুলোকে আমরা বলা হয় এসকিউএল কনস্ট্যান্টস। উদাহরণস্বরূপ বলা যায় কোনো কলামে নট নাল কনস্ট্যান্টস থাকে, তার অর্থ হলো কলামটি নাল মান সংরক্ষণ করবে, অর্থাৎ কলামের মান ফাঁকা হবে না। পরের পয়েন্ট, এসকিউএলের কনস্ট্যান্টসগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নট নাল, ইউনিক, প্রাইমারি কি কনস্ট্যান্টস কনস্ট্যান্ট। তার মানে তিনটা কিন্তু আমরা হচ্ছে এসকিউএলের মধ্যে দেখতে পাই, একটা দেখতে পাই নট নাল, একটা দেখতে পাই ইউনিক, একটা দেখতে পাই হচ্ছে প্রাইমারি কি কনস্ট্যান্টস। ঠিক আছে, এবার নট নাল ব্যাপারটা কি, ইউনিক কি, আর প্রাইমারি কি কনস্ট্যান্টসটা কি ভালো মতো বুঝবে। নট নাল তো আমরা বুঝতেই পারলাম, ওই কলামটা ফাঁকা থাকবে না। কি বলছে, নট নাল কনস্ট্যান্ট বা সীমাবদ্ধতা নিশ্চিত করে যে টেবিলে একটি কলামে নাল মান থাকতে পারে না, একটা কলামে ফাঁকা মান থাকবে না, বাস হয়ে গেল। ঠিক আছে, যেমন এটাকে যদি আমরা উদাহরণস্বরূপ দেখতে মানে উদাহরণ হিসেবে দেখি বা কোডিংয়ের পার্ট হিসেবে দেখি, তাহলে কী হবে, যেমন ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, এর মাধ্যমে আমরা একটা টেবিল তৈরি করছি যার নাম কি স্টুডেন্ট। ওকে, এই টেবিলের মধ্যে আমরা তিনটে কলাম বানাবো, একটা কলামের নাম হচ্ছে স্টুডেন্ট আইডি, একটার নাম হচ্ছে স্টুডেন্ট নেম, একটার নাম হচ্ছে মার্কস। ভালো করে বোঝো কিন্তু, এই যে তিনটা আমি কলাম বানাচ্ছি, প্রথম কলামটার নাম কি স্টুডেন্ট আইডি, এর হচ্ছে ডেটা টাইপটা হবে ইন্ট, কারণ এখানে আমি নাম্বার ভ্যালু এন্টার করব, যা সাইজ দিয়ে দিলাম 5। এই কলামটাকে আমরা করে দিলাম নট নাল। তাহলে কী হবে, যখন আমার টেবিলটা তৈরি হবে, যখন আমরা এখানে ডেটা ভরবো, এখানে আমরা ডেটা অবশ্যই ভরতে হবে, তার মানে এর মান ফাঁকা হবে না। আবার স্টুডেন্ট নেম, এই ডেটা টাইপ করে দিলাম ভার্কার, ভার্কার মানে এখানে আমরা হচ্ছে ক্যারেক্টার এন্টার করব, যার সাইজ হবে হচ্ছে 20, এটাও নট নাল, এটাও ভরতে হবে। আর মার্কস বলে আরেকটা নিলাম কলাম, যার ডেটা টাইপ করলাম ইন্ট, এর সাইজ করে দিলাম হচ্ছে 3, এটাও নট নাল। মোদ্দা কথা, আমরা একটা টেবিল তৈরি করেছি যার নাম হচ্ছে স্টুডেন্ট, এই টেবিলের মধ্যে তিনটা থাকবে কলাম, স্টুডেন্ট নেম স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এবং হচ্ছে মার্কস, এই তিনটা কলামকে আমরা করেছি নট নাল। দেখো বইতে সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে, এক্ষেত্রে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, মার্কস প্রত্যেকটি নট নাল কনস্ট্যান্ট দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের এই মানগুলি থাকতেই হবে। বুঝতে পেরেছো? অবশ্যই বুঝতে পেরেছো, না বুঝলে স্টপ করো, একটু ব্যাক করো, আবার শোনো, 100% বুঝতে পারবে। এবার ইউনিক ব্যাপারটা কি, ইউনিক কনস্ট্যান্ট নিশ্চিত করে যে একটি কলামের সমস্ত মান টেবিলের সমস্ত রো বা সারিতে স্বতন্ত্র বা ইউনিক হবে। মানে ইউনিকটা যদি আমি সেট করি তবে কি হবে, মানে এই মানগুলো হচ্ছে একটাই থাকবে, মানে ইউনিক থাকবে, ওই কলামের মধ্যে এই মান মানে দ্বিতীয়টা আর হবে না, ইউনিক ভ্যালুটাই মানে স্টোর হবে। দেখো, অর্থাৎ এটি নিশ্চিত করে যে কি কলামের প্রত্যেকটা রেকর্ডের মান পৃথক, মানে এর সঙ্গে এর কোনো মিল থাকবে না। শুধু তাই নয়, একটি টেবিলে একাধিক ইউনিক কনস্ট্যান্ট থাকতে পারে এবং তারা নাল ভ্যালু গ্রহণ করতে পারে, অর্থাৎ কোনো রেকর্ডের মান নালও হতে পারে। যেমন দেখো কী বলছে, ক্রিয়েট টেবিল এমপ্লয়, এখানে আমরা একটা টেবিল বানালাম, তার নাম কি এমপ্লয়, যেখানে তিনখানা কলাম আছে, এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ি নেম আছে, আর আছে অ্যাড্রেস। এখানে এমপ্লয়ি আইডি করা হয়েছে ইন্ট, এমপ্লয়ি নামকে করা হয়েছে ভার্কার, আর অ্যাড্রেসকে করা হয়েছে ভার্কার। ঠিক আছে, এখানে একমাত্র দেখো এমপ্লয়ি আইডিকে করেছে নট নাল, আবার হচ্ছে ইউনিক, তার মানে আইডিটা আমাকে ভরতেই হবে এবং অবশ্যই ইউনিক হতে হবে। দেখো, আইডি যদি আমি ইউনিক না মানে ডিক্লেয়ার করি তবে কি হবে, তবে তো তোমাকে যেমন আমার আইডি হচ্ছে S001, তোমার আইডি S002, তো নাহলে কী হতো, তুমি যদি আমার S001 দাও তবে কিন্তু
মানে আইডিটা তো আর মানে পৃথক হলো না, না? তাহলে আমাদের দুজনের আইডি তো সেম হয়ে গেল। আর এমন তো ব্যাপার নেই যে প্রত্যেকের আইডি সেম হতে হবে, আইডি সবসময় আলাদা হয়। ওই জন্য আমরা কী করলাম, এই কলামটাকে যাতে ভুলটা না হয় ওই জন্য আমরা এখানে লিখে দিলাম ইউনিক হতে হবে। ঠিক আছে? তো কী বলছে, এক্ষেত্রে এমপ্লয়ি আইডি কলামের অবশ্যই ইউনিক মান থাকতে হবে, যাতে নিশ্চিত হওয়া যায় যে দুটি এমপ্লয়ির মান এক না হয়। হয়ে গেল। এবার দেখবো আমরা হচ্ছে প্রাইমারি কি কনস্ট্যান্টস। কি প্রাইমারি কি কনস্ট্যান্টস হলো নট নাল ও ইউনিক কনস্ট্যান্টসের সংমিশ্রণ। তারপরে প্রাইমারি কি কনস্ট্যান্টস মানে হচ্ছে, আমরা কিন্তু প্রাইমারি কি আগে একবার দেখে নিয়েছি মানে ডেটাবেসের মধ্যে। তার মানে ইউনিকের কাজটা কিন্তু প্রাইমারি কির মধ্যে তাই হয়। প্রাইমারি কি তার উদ্দেশ্য কি, যাতে মানগুলো আমার সেম না হয়। তো প্রাইমারি কি কনস্ট্যান্টটা হচ্ছে নট নাল এবং ইউনিকের সংমিশ্রণ। প্রাইমারি কির মধ্যে নট নাল তো মানে নাল তো কখনোই হবে না, তবে নট নাল হবে আর কি ইউনিক হতে হবে। কি বলছে, এটি একাধারে একটি টেবিলের প্রত্যেকটি সারিকে স্বতন্ত্র বা ইউনিকভাবে শনাক্ত করে, অপরদিকে এটি কোনো নাল মান থাকতে পারে না। আর অন্যদিকে কিন্তু আবার মানে ইউনিক কলামের মধ্যে কিন্তু নাল মান হতে পারে, মানে ইউনিক কলামটা নাল হতে পারে, তবে প্রাইমারি কিন্তু নাল হবে না। ভালো করে বোঝো কিন্তু তুমি, আমরা আগের টেবিলে এমপ্লয়ি আইডিকে নট নাল বলেছি, তবে এক্ষেত্রে এটা কিন্তু নালও হতে পারে। ইউনিক করতে গেলে আমি এক জায়গায় ফাঁকা রেখে দিলাম, কিন্তু প্রাইমারি কি যখন আমি ডিক্লেয়ার করব তখন প্রাইমারি কি কখনো নাল হবে না। যেমন দেখো কী করেছে এখানে, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, একটা টেবিল বানিয়েছে স্টুডেন্ট নামে। এবার এখানে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজের মধ্যে কী করেছে, স্টুডেন্ট আইডি আছে, স্টুডেন্ট নেম আছে, স্টুডেন্ট অ্যাড্রেস আছে, আর প্রাইমারি কি বলে একটা মানে লেখা আছে। তো এখানে আইডিকে করেছি নট নাল ইউনিক, ওকে। নামকে করেছি ভার্কার, অ্যাড্রেসকে করেছি ভার্কার, এবং কমা দিয়ে প্রাইমারি কি হিসেবে আমি নিয়েছি এই স্টুডেন্ট আইডি কলামটাকে। ভালো করে বোঝো কিন্তু, মানে ডেটাবেসের টেবিল বানানোর নিয়ম হচ্ছে ক্রিয়েট টেবিল, টেবিল নাম হবে, তারপরে ব্র্যাকেটের মধ্যে কোন কোন কলামগুলো হবে, তার জন্য কোন কোন ডেটা টাইপগুলো হবে, এবং হলো এটা দিয়ে আমাকে কিন্তু উল্লেখ করতে হবে। তারপরে ওই কলামগুলোর মধ্যে থেকে আমি কাকে প্রাইমারি কি হিসাবে ডিক্লেয়ার করব সেটা আমাকে প্রাইমারি কি লিখে দিয়ে ব্র্যাকেটের মধ্যে আমাকে দিতে হবে কোন কলামকে আমি করেছি। ঠিক আছে, বাস হয়ে গেল। এই হচ্ছে আমাদের তিনটা কনস্ট্যান্টস। আশা করি খুব ভালো মতো বুঝতে পেরেছ। নিচে ব্যাখ্যা দিয়েছে, এই ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কলামটিকে প্রাইমারি কি হিসাবে সেট করা হয়েছে এবং স্টুডেন্ট আইডি কলামটি নিশ্চিত করে যে প্রত্যেকটা স্টুডেন্ট আইডি ইউনিক এবং এটি কখনোই নাল হতে পারে না। আমাদের নোটসের মধ্যেও তাই আছে, বইটা লেখানো আছে, তোমরা দেখে নিতে পারো। তো এখানে একটা জিনিস বলবো, যখন তোমরা এই উদাহরণগুলো পড়বে অবশ্যই ক্রিয়েট টেবিল স্টুডেন্ট মানে ক্রিয়েটটা টেবিলটা বড় হাতে লিখবে, আর এই ফার্স্ট ব্র্যাকেট ওপেন আর ক্লোজের মাঝখানে কলামের নামগুলো হবে, তারপর ডেটা টাইপ হবে, তারপর নট নাল দাও বা প্রাইমারি কি দাও বা ইউনিক দাও, এগুলো করতে হবে। কিন্তু প্রত্যেকটা আইটেমের মধ্যে দেখো এখানে কিন্তু কমাটা মাস্ট, এখানে কমা আছে, লাস্টে কমার দরকার নেই, একমাত্র যেখানে ব্র্যাকেটটা শেষ করবে অবশ্যই সেমিকোলন দিয়ে কিন্তু কমান্ডগুলোকে শেষ করতে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি। ইউনিকটা ওইভাবে দেওয়া আছে, বই থেকেই করা আছে, আর লাস্ট প্রাইমারি কেও কিন্তু ওইভাবেই করা আছে। ঠিক আছে, তো আমাদের কিন্তু কনস্ট্যান্টটা হয়ে গেল। তো আমরা যদি একবার সিলেবাসটা দেখে নিই, সিলেবাস থেকে আমাদের কিন্তু এইটুকু পার্ট হয়ে কনস্ট্যান্টসটা হয়ে গেল, যার মধ্যে আমরা নট নাল শিখলাম, ইউনিক শিখলাম এবং প্রাইমারি কি শিখে গেলাম। এবার দেখবো আমরা ক্রিয়েট ডেটাবেস। ডেটাবেস ক্রিয়েট করব, ডেটাবেসকে ইউজ করব, ডেটাবেসকে শো করাবো, ড্রপ ডেটাবেস করব, শো টেবিল, মানে অনেক অনেক কিছু আছে। ঠিক আছে, দেখা যাক কতদূর ক্লাসটা চলছে। তো যারা এখনও লাইক করতে পারোনি, সময় পাওনি, অবশ্যই লাইক করে দাও। ভিডিও কেমন লাগছে বা ক্লাস কেমন লাগছে জানিয়ে দাও কমেন্ট করে, ওকে। কারণ একটা কমেন্ট অনেক অনেক উৎসাহ দেয় আমাদেরকে। হ্যাঁ, আচ্ছা, ডেটাবেস তৈরি করা। তো ডেটাবেস তৈরি তো আমাদের করতে, দেখো এখানে কিন্তু আমরা টেবিল তৈরি করে কাজটা করলাম, কিন্তু টেবিল যখন তৈরি করব টেবিলটা কোথায় সেভ হবে, নিশ্চয়ই একটা ডেটাবেস মধ্যে সেভ হবে। ডেটাবেস একটা জায়গা, যে জায়গার মধ্যে টেবিলগুলো সেভ হবে। তো আমরা এখন বানাবো ডেটাবেস, ডেটাবেস তৈরি করব, তারপরে ডেটাবেসের মধ্যে বানাবো এই টেবিলগুলো, যেগুলো কিন্তু আমরা একটু আগে দেখে নিলাম। ঠিক আছে, তো আমরা কিন্তু একটা কাজ এগিয়ে রাখলাম, আমরা কিন্তু আগে শিখে গেলাম কী করে টেবিল বানাতে হয়। ঠিক আছে, পরে আবার শিখবো ভালো মতো করে। ডেটাবেস তৈরি করা থেকে কী বলছে, এসকিউএল ক্রিয়েট ডেটাবেস স্টেটমেন্ট। তো আমরা অবশ্যই ক্রিয়েট ডেটাবেস এই স্টেটমেন্টটা ইউজ করে কিন্তু আমরা ডেটাবেস তৈরি করতে পারি। এই স্টেটমেন্টটি এসকিউএল থেকে নতুন ডেটাবেস তৈরি করতে ব্যবহার করা হয়। এই স্টেটমেন্টের সঙ্গে আমরা ইফ নট এক্সিস্ট
এই ক্লজটা ইউজ করতে পারি এবং ডেটাবেসের নাম ব্যবহার করতে পারি। একবার আমরা নোটসটা দেখব, ঠিক আছে। MySQL এ নতুন ডেটাবেস তৈরি করার জন্য ক্রিয়েট মানে বড় হাতে লিখবেন ডেটাবেস স্টেটমেন্টটা ব্যবহার করতে পারি, তবে এই স্টেটমেন্টের সঙ্গে একটি ক্লজ ইফ নট এক্সিস্ট এবং তারপরে ডেটাবেসের নাম উল্লেখ করতে হয়। যেমন দেখো এই সিনট্যাক্সটা একবার খেয়াল করে দেখো, সিনট্যাক্স কী হবে, ক্রিয়েট ফাঁকাতে ডেটাবেস, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো আমরা ইফ নট এক্সিস্ট, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর ডেটাবেসের নাম সেমিকোলন। ব্যাপারটা কি, ইফ নট এক্সিস্ট দেওয়ার মানে কি, আমি একটা ডেটাবেস বানাতে যাচ্ছি যার নাম হচ্ছে GCA, তো আমি লিখবো ক্রিয়েট GCA, কিন্তু এই নামে তো আগে একটা ডেটাবেস থাকতেই পারে, ওই জন্য আমি পাশে লিখে দেবো যদি না থাকে তবে এই নামটা কম্পিউটার গ্রহণ করবে। তো ক্রিয়েট GCA ব্র্যাকেটে লিখবো ইফ নট এক্সিস্ট ব্র্যাকেট ক্লোজ, ও সরি আমি ভুল বললাম, ক্রিয়েট ডেটাবেস তারপর লিখবো ইফ নট এক্সিস্ট, তারপরে এখানে নাম দেবো GCA। যেমন একটা উদাহরণ দেখে নাও, উদাহরণ কী দিয়েছে, উদাহরণ 1 নম্বরটা MySQL একটা প্রম্পট, যেটা আমাদের উইন্ডোর মধ্যে থাকবেই, মানে MySQL এই প্রম্পটটা মানে কি, আমি যদি একবার বই থেকে দেখে নিই, মানে স্ক্রিনটা একবার দেখিয়ে দিই সুবিধা হবে আমার। তোমরা যখন SQL উইন্ডোর মধ্যে কাজ করবে তোমাদের কিন্তু বাই ডিফল্ট এই একটা প্রম্পট থাকবে। যেমন দেখো যখন আমরা পাইথন শিখেছি তখন আমাদের কিন্তু 3টা অ্যারো থাকতো না, 3টা অ্যারো, এই অ্যারোটাকে কী বলতো, প্রম্পট বলতো। একইভাবে MySQL কমান্ডের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কমান্ডের আগে কিন্তু এই MySQL লেখাটা থাকবে, ঠিক আছে, ওটাই বলতে চেয়েছে এখানে। হ্যাঁ, খুব মন দিয়ে বোঝো, অনেক কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে এটা একটা। হ্যাঁ, আচ্ছা, তো MySQL দেওয়া আছে, ক্রিয়েট ডেটাবেস এটা আমাদের স্টেটমেন্টের নাম, তারপরে কী হবে স্কুল, তার মানে এখানে কিন্তু আমি দেখো ইফ নট এক্সিস্ট কিন্তু লেখা হয়নি, তাহলে কী হচ্ছে, এক্ষেত্রে আমরা স্কুল নামে একটা নতুন ডেটাবেস তৈরি করলাম। ওকে, তুমি এটাতে আমাকে দিতেই হবে তার মানে নেই, আমি প্রথমে না দিয়েই করলাম। এবার নাম্বার 2 MySQL ক্রিয়েট ডেটাবেস, এবার থার্ড ব্র্যাকেটে দিলাম ইফ নট এক্সিস্ট, দিয়ে দিলাম হচ্ছে স্কুল ডিবি। তার মানে ব্যাপারটা বোঝো, আমি প্রথমে একটা স্কুল নামের ডেটাবেস তৈরি করলাম, তারপরে আরেকটা ডেটাবেস বানাচ্ছি স্কুল ডিবি নাম দিয়ে। তো এক্ষেত্রে আমি লিখলাম ইফ নট এক্সিস্ট, এইভাবেও তুমি করতে পারো, এইভাবেও করতে পারো। এটা দেওয়ার উদ্দেশ্য কি, যদি আমার ডেটা মানে ওই মানে কম্পিউটারের মধ্যে স্কুল ডিবি নামে যদি কোনো ডেটাবেস না থাকে তবেই আমার এটা তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছ। যেহেতু SQL সার্ভারে স্কুল ডিবি নামে আগে থেকে কোনো ডেটাবেস তৈরি করা থাকলে সেটিকে আর তৈরি করা হবে না, এই জন্য আমরা এখানে এটা দিয়েছি। ওকে, নাম্বার 8 কিভাবে কোনো তৈরি করা ডেটাবেসকে ওপেন করবে। দেখো, তো আমরা সিলেবাস থেকে দেখবো, একবার সিলেবাসটা ওপেন করে নিন। ডেটাবেস তৈরি হয়ে গেলে বা ইউজ করবো আমি। হ্যাঁ, তো ডেটাবেসটা আমি এখানে কী করলাম, একটা ডেটাবেস বানালাম স্কুল নাম দিয়ে, একটা বানালাম স্কুল ডিবি নাম দিয়ে। তো কিভাবে কোনো তৈরি করা ডেটাবেসকে ওপেন করব, তার মানে MySQL এ কোনো তৈরি করা ডেটাবেসকে ওপেন করতে হলে আমাকে কি করতে হবে, ইউজ ডেটাবেস এই স্টেটমেন্টটা ইউজ করতে হবে। তাহলে ডেটাবেস তৈরি করতে গেলে আমাদের স্টেটমেন্ট লাগছে কি, ক্রিয়েট ডেটাবেস স্টেটমেন্ট। যখন ডেটাবেসকে আমি ওপেন করবো তখন আমাকে কী লাগছে, ইউজ ডেটাবেস স্টেটমেন্ট ইউজ করতে হচ্ছে। এবার দেখে নাও যেটা সিনট্যাক্স কী হবে, ইউজ ডাটাবেস নেম, তাহলে ইউজ দিয়ে জাস্ট নামটা দিবে, সেমিকোলন দেবে, ডেটাবেসটা ওপেন হয়ে যাবে। তাহলে আবার দেখে নাও উদাহরণ 1টা, ওপরে স্কুল ডেটাবেসটিকে ওপেন করতে গেলে তাহলে কোডটা কী হবে, MySQL প্রম্পটের মধ্যে আমরা কী লিখবো, এর মধ্যে ইউজ স্কুল। তাহলে আমি এখানে বানালাম স্কুল ডেটাবেস, ওইটাকে ওপেন করার জন্য কী করলাম, ইউজ স্কুল সেমিকোলন। আবার এখানে বানিয়েছি স্কুল ডিবি ডেটাবেস, ওইটাকে ওপেন করতে গেলে কী করতে হবে, MySQL প্রম্পটের মধ্যে ইউজ স্কুল ডিবি সেমিকোলন। কত ইজি, ঠিক আছে তো। আচ্ছা, এবার দেখো কীভাবে MySQL ডেটাবেসগুলি আলাদা, MySQL এ ডেটাবেসগুলোর তালিকা দেখা যাবে। আচ্ছা, তো এখানে আমরা কি, আমি যখন নামটা, আমি অলরেডি নাম জানি যে আমি কোন কোন ডেটাবেস বানিয়েছি, স্কুল নামে বানিয়েছি, স্কুল ডিবি নামে বানিয়েছি, সেক্ষেত্রে আমি খুব সহজে লিখে দিলাম ইউজ স্কুল ডিবি। এবার আমি হয়তো অন্য একটা কম্পিউটারে গিয়ে বসছি, আমি প্রথমে দেখতে যাচ্ছি যে এই কম্পিউটারের মধ্যে MySQL সার্ভারে কতগুলো ডেটাবেস আছে, সেক্ষেত্রে আমাকে কি লিস্ট দেখতে হবে, আমি জানি না। তারপরে আমি ওখান থেকে চয়েস করবো যে আমি কোনটাকে আমি ইউজ করব। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, একটা স্টেটমেন্ট ইউজ করতে হবে, তার নাম কি, শো ডেটাবেস স্টেটমেন্ট। কি স্টেটমেন্টটা কি, শো ডেটাবেস স্টেটমেন্ট, শো করো ডেটাবেসের নামগুলো, বাস।
তাহলে এটা সিনট্যাক্স কী হবে, শো ডেটাবেসেস দিয়ে সেমিকোলন, তাহলে এটা কী হবে, শো ডেটাবেসেস। তো এবার একটা উদাহরণ দিই, আমি মাইএসকিউএল সার্ভারের মধ্যে লিখলাম শো ডেটাবেসেস দিয়ে সেমিকোলন, তাহলে এটা করলে আমার কী হবে, এক্ষেত্রে আমরা যতগুলো ডেটাবেস তৈরি করতে পেরেছি তার লিস্ট দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমি যদি এই স্টেটমেন্টটা এই সার্ভারে মারি আমাকে দেখাবে স্কুল, স্কুল ডিবি ইত্যাদি। তো একবার আমার বই থেকে দেখে নিই, এটা দেখো, তাহলে কিন্তু আমাদের ক্রিয়েটটা হয়ে গেল, ইউজটাও হয়ে গেল, আমরা এবার করছি শো ডেটাবেস। দেখো এটা করলে কী হবে, এখানে আউটপুট দেওয়া আছে, উদাহরণটা যেটা মাইএসকিউএল শো ডেটাবেস লিখেছে, আউটপুটে কি আসলো, ডেটাবেসগুলো নাম দিয়ে ইনফরমেশন স্কিমা, মাইএসকিউএল, পারফরমেন্স স্কিমা, স্কুল ডিবি, এখানে আমার 4টা ডেটাবেস ছিল, সেই নামগুলো কিন্তু এখানে শো হয়ে গেল। কত সহজ ব্যাপারটা, সত্যি সহজ। তো এসকিউএল থেকে অনেক ভালো নাম্বার পাওয়া যায়। তো এখন তো আমি তোমাদেরকে ইনসাইটগুলো পড়াচ্ছি, থিওরি পড়াচ্ছি, যখন এক্সারসাইজ সলভ করাবো বা টেস্ট পেপার সলভ করাবো তখন তোমরা বুঝতে পারবে যে এখান থেকে নাম্বার পাওয়াটা কতখানি সোজা। কিন্তু তার আগে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এবার তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না করে আগে যদি সেই পাতলা চটি বইগুলো নিয়ে পড়তে বসো, চ্যালেঞ্জার নিয়ে, তবে কিন্তু হবে না, তবে ভালো মার্কস আসবে না। কনসেপ্ট ক্লিয়ার করলে অনেক সময় ভালো মার্কস তো অবশ্যই আসবে। আচ্ছা, তো টেক্সট বইয়ে কিন্তু বিকল্প নেই। দেখো আমি কিন্তু তোমাদের টেক্সট বইটাই সলভ করাচ্ছি। তোমরা অনেকে কমেন্ট করো, স্যার আপনি তো যেইভাবে রিডিং পড়িয়ে গেলেন সেই রিডিং তো আমরাও পড়তে পারি। তুমি পড়ো না ভাই, তোমাকে এই চ্যানেল দেখতে কে বলেছে? আমি ডেকে ডেকে নিয়ে এসেছি। তো অনেকেই কিন্তু বইটা পড়ে না। তো আমার কিন্তু ভিডিওগুলো ওই কারণেই বানানো, যাতে তোমরা বইটার প্রতি আগ্রহী হও। বইয়ের বিকল্প একদমই নেই। আর তোমাদের সেমিস্টার সিস্টেম এমন করে দিয়েছে 4 মাস 6 মাসের মধ্যে তোমাদের সিলেবাস শেষ করতে হচ্ছে। এবার তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না করো তোমার জীবনেও কিছু হবে না, তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এবার দেখি 6.8 ডেটাবেস মুছে ফেলা। তো আমি ডেটাবেস তৈরি করলাম, ডেটাবেস ইউজ করলাম, ডেটাবেসকে দেখলাম, এবার যাচ্ছে আমি এখান থেকে একটা ডেটাবেসকে মুছে ফেলবো। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, ড্রপ স্টেটমেন্ট ইউজ করতে হবে। ড্রপ জানি মুছে ফেলা যায়। ড্রপ ডেটাবেস স্টেটমেন্টটি এসকিউএল সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ কমান্ড বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের থেকে স্থায়ীভাবে একটি ডেটাবেসকে মুছে ফেলার জন্য ব্যবহার করা হয়। ডেটাবেস মুছে ফেলার আগে নিশ্চিত হয়ে নিতে হবে যে সেই ডেটাবেসের টেবিলগুলোতে কোনো প্রয়োজন ডেটা নেই তো। কারণ ড্রপ করা হয় তখনই কমান্ড ডেটাবেস এবং তার সাথে সম্পর্কিত সমস্ত বস্তু, টেবিল সব মুছে দেয়। তার ব্যাপারটা হচ্ছে আমি যখন ড্রপটা ইউজ করব, দেখো ডেটাবেসের মধ্যে টেবিল থাকবে, রিপোর্ট সবই থাকবে। তো যদি তুমি ডেটাবেসটাকেই মুছে দাও তবে তো সেখান থেকে টেবিলগুলো মুছে যাবে না। তো আগে আমাকে শিওর হতে হবে আমারও ডেটাবেসের মধ্যে কোনো দরকারি ডেটা নেই তো। কারণ ড্রপ ইউজ করা মানে কি, ডেটাবেস থেকে চিরতরে যা আছে সব সহ মুছে ফেলবে। ঠিক আছে, এটা একটা সাবধানতা। আচ্ছা, এবার তাহলে এটা সিনট্যাক্স কী হবে, ড্রপ ডেটাবেস, তারপর ডেটাবেসের নাম দেবে। ঠিক আছে, যেমন একটা কী হচ্ছে, তো এবার যখন আমি এই কাজটা করব তাহলে আগে আমি প্রথমে শো করতে পারি আমার ওই স্কুলে কী কী ডেটাবেসগুলো আছে। যেমন আমি এখানে শো স্টেটমেন্ট কাজ করেছি, 4টা ডেটাবেস নাম দেখিয়েছে। তো এখানে এক্ষেত্রে প্রথমে শো করা হলো, ফলে এখানে একটা লিস্ট দেখালো, সেই ইনফরমেশন স্কিমা, মাইএসকিউএল, পারফরমেন্স স্কিমা, স্টুডেন্ট ডিবি। এবার কী করলো, এখান থেকে দেখো ড্রপ ডেটাবেস তারপর স্টুডেন্ট ডিবি, এই যে এই নামটা আছে স্টুডেন্ট ডিবি, এটা এখানে লিখে দেওয়া হলো। ভালো করে বোঝো, আগে শো দিয়ে দেখে নিলাম কোন কোন ডেটাবেসগুলো আছে, তারপরে দেখলাম ড্রপ ডেটাবেস স্টুডেন্ট ডিবি হয়ে গেল। এবার এটা যে তুমি মারবে তোমার তো ডেটাবেসটা ডিলিট হয়ে গেল, কিন্তু আমি কি করে বুঝবো যে নামটা ডিলিট হয়ে গেল বলো দেখি? হ্যাঁ, তো তখন তোমাদেরকে আবার এই শো ডেটাবেস করতে হবে। আমি প্রথমে শো দিয়ে দেখে নিলাম লিস্টটা, তারপরে ড্রপ দিয়ে মুছে ফেললাম এখান থেকে ডেটাবেস, তারপর আবার যখন শো মারবো তখন কিন্তু আমার এই লিস্টটাই আসবে, তবে তার এখান থেকে এই নামটা কিন্তু এখানে আর নেই। বুঝতে পারলে? তার মানে হচ্ছে শো ডেটাবেস করলাম, তারপরে ড্রপ দিয়ে মুছলাম, তারপরে আবার আমি শো করলাম, দেখবো যে ওখানে আমার ডেটাবেসটা নেই। কতখানি সোজা দেখছো? আচ্ছা, তো এই কাজটা কিন্তু আমাদের এখানে একই করা আছে। ডেটাবেস কী করে মুছে ফেলা হবে, ড্রপ স্টেটমেন্টে মুছে ফেলা হবে। এখানেও ড্রপ ডেটাবেস নাম লিখতে হয়েছে সিনট্যাক্সের মধ্যে। উদাহরণ করলাম ড্রপ ডেটাবেস স্কুল, তাহলে স্কুলটা মুছে যাবে। আবার ড্রপ ডেটাবেস স্কুল ডিবিটা মুছে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমি এইটুকুই রাখবো।
আজকের ক্লাসে আমরা কী কী শিখলাম? আমরা শিখলাম হচ্ছে কনস্ট্যান্টগুলো সম্বন্ধে জানলাম, নট নাল, ইউনিক, প্রাইমারি কি, তারপরে ডেটাবেস তৈরি করলাম, ডেটাবেসকে ব্যবহার করলাম, ডেটাবেসকে আমরা শো করালাম, ডেটাবেসটাকে মুছে ফেললাম। ঠিক আছে, পরের দিন আমরা শুরু করবো হচ্ছে টেবিল তৈরি করা, টেবিল দেখানো, এ সমস্ত কিছু। তো ক্লাসটা এখানে স্টপ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে, অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে। আর এখন থেকে ক্লাস মানে রেগুলার ওয়াইজ ক্লাস আসবে। ঠিক আছে, ওকে, বাই, গুড নাইট।